বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে চলে আসলাম রসায়নের একটি অধ্যায় পড়ানোর জন্য। তো আজকে পড়াবো হচ্ছে রসায়ন। আজকে পড়াবো হচ্ছে এসএসসি রসায়নের একটি অধ্যায়ের নাম হচ্ছে পর্যায় সারণী। তো পর্যায় সারণী অধ্যায়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পর্যায় সারণী স্কিপ করে কখনোই রসায়নে ভালো করা সম্ভব না। পর্যায় সারণী হচ্ছে রসায়নের মূল। কারো যদি পর্যায় সারণীতে বা পর্যায় সারণীর কোনো সকল মৌল সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে, তাহলে তার পক্ষে রসায়ন ভালো করা সম্ভব না। রসায়নের প্রাণী হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণীকে কেন্দ্র করেই বাকি সবকিছু সংঘটিত হয়। রাসায়নিক বিক্রিয়া থেকে শুরু করে সবকিছুর জন্য আমাদের পারমাণবিক পর্যায় সারণী সম্পর্কে তথা পর্যায় সারণীর সকল মৌল সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রয়োজন। তো পর্যায় সারণী আমাদেরকে পড়তে হবে খুব ভালোভাবে। তো হচ্ছে লেখা আছে যে পর্যায় সারণী। তো আজকে আমরা শুরু করবো নবম দশম শ্রেণী রসায়ন পর্যায় সারণী, চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। তো শুরু করি। তো পর্যায় সারণীর কথা তো একটু শুনলাম। তো পর্যায় সারণী আমাদেরকে জানতে হবে। তো আমরা প্রথমে একটি উদাহরণের মাধ্যমে বুঝতে জানার চেষ্টা করব যে পর্যায় সারণী আমাদের কেন প্রয়োজন, একটি বিক্রিয়ার মাধ্যমে দেখব। তো দেখি যে আমরা যদি চিন্তা করি যে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, আমরা যদি চিন্তা করি ক্যালসিয়াম কার্বনেট, তার সাথে আমরা যদি বিক্রিয়া দেই হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দিই, তাহলে এই বিক্রিয়াটি সংগঠিত কিভাবে হবে? এই বিক্রিয়াটি সংঘটিত হওয়ার জন্য সংঘটিত হবে, এই বিক্রিয়াটি আমরা কিভাবে সম্পূর্ণ করব, তার জন্য আমাদের এই বিক্রিয়ার এই যৌগগুলোর গঠন সম্পর্কে জানা উচিত। এবং যৌগগুলোর গঠন সম্পর্কে জানতে কিন্তু আমাদের এই যৌগে যে সকল মৌল আছে সেই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানা প্রয়োজন, বা মৌলগুলির অবস্থা কেমন বা মৌল সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান থাকা প্রয়োজন। তো আমরা দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম কার্বনেট এবং হচ্ছে HCl। তো ক্যালসিয়াম কার্বনেটের দিকে যদি আমরা তাকাই, তো ক্যালসিয়াম কার্বনেট যখন বিয়োজিত হয় বা ভাঙে, তখন এটা হচ্ছে ক্যালসিয়াম 2 প্লাস প্লাস হচ্ছে কার্বনেট 2 মাইনাস এই আকারে থাকে। এটা কেন 2 প্লাস, এটা কেন 2 মাইনাস, এটা অনেকেরই প্রশ্ন থাকে এবং হচ্ছে আসেই। তো এর কারণ হচ্ছে যে ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। তো 20 হওয়ার কারণে এই হচ্ছে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে অষ্টকপূর্ণ বা হচ্ছে সর্বশেষ শক্তি স্তর পূর্ণ এবং হচ্ছে ফাঁকা থাকার একটা ব্যাপার। তো হচ্ছে ক্যালসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটালের মধ্যে দুইটা ইলেকট্রন আছে। তো এই দুইটা ইলেকট্রন ক্যালসিয়াম ত্যাগ করার মাধ্যমে যৌগ গঠন করে। তো হচ্ছে এই কার্বনেট, এটি একটি মূলক যার মধ্যে দুইটি ইলেকট্রন অভাব থাকে। তো ক্যালসিয়ামে যে দুইটি ইলেকট্রন ত্যাগ করছে, তো ক্যালসিয়াম যে দুইটি ইলেকট্রন ত্যাগ করছে, তো সেই দুইটি ইলেকট্রন কার্বনেট মূলক নেওয়ার মাধ্যমে এই ক্যালসিয়াম কার্বনেট যৌগটি গঠিত হয়েছে বা গড়ে উঠেছে। তো এখন যদি আমরা HCl এর কথা চিন্তা করি, HCl হচ্ছে হাইড্রোজেন এবং ক্লোরিন। হাইড্রোজেন ক্লোরিন বিয়ে দিতে হয়, এই হাইড্রোজেন ক্লোরিন বিয়ে দিতে হয়, হাইড্রোজেন প্লাস প্লাস হচ্ছে ক্লোরিন মাইনাস উৎপন্ন হয়। এখন হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন হচ্ছে একটা। হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে অথবা গ্রহণ করে, ত্যাগ গ্রহণের মাধ্যমে যৌগ গঠন করে। আর ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রনের অভাব বা ঘাটতি আছে। তো হচ্ছে ক্লোরিন একটি ইলেকট্রন নেওয়ার মাধ্যমে ক্লোরিন মাইনাস বা ক্লোরিন অ্যানায়নে উৎপন্ন হয়। হচ্ছে প্লাস দ্বারা বোঝায় হচ্ছে ক্যাটায়ন, প্লাস হচ্ছে ক্যাটায়ন, প্লাস হচ্ছে কি প্লাস ক্যাটায়ন, প্লাস হচ্ছে ক্যাটায়ন, প্লাস দ্বারা বোঝায় হচ্ছে যে ক্যাটায়ন এবং মাইনাস দ্বারা বোঝায় হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন অ্যানায়নে পড়াশোনা আমাদের আছে। তো ক্যাটায়ন হচ্ছে যে ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং হচ্ছে অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট মৌল বা মূলক হচ্ছে অ্যানায়ন। তো এটা হচ্ছে ক্যাটায়ন অ্যানায়ন। তো এটা আমরা কেন দেখলাম যে এই বিক্রিয়াটি আমরা সম্পূর্ণ করব। তো পর্যায় সারণীর এই সকল মৌল সম্পর্কে যদি আমাদের ভালো ধারণা না থাকে, তাহলে কখনোই আমাদের পক্ষে এই বিক্রিয়াগুলো সম্পূর্ণ করা সম্ভব নয়। তো আমরা হচ্ছে দেখলাম যে ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে ক্যালসিয়াম 2 প্লাস প্লাস কার্বনেট 2 মাইনাস এই আকারে ভাঙে বা বিয়োজিত হয়। তো এখন দেখি, তো এখানে ক্যালসিয়াম হচ্ছে প্লাস এবং হচ্ছে কার্বনেট হচ্ছে মাইনাস। তো ক্যালসিয়াম ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে হয় প্লাস। তো এখানে একটা কথা আসতে পারে যে হচ্ছে যে প্লাস মাইনাস মানে ত্যাগ করলো, তো ত্যাগের ব্যাপারটা কি মাইনাসে আসবে কিনা? তো না, যখন কোনো কিছু কোনো মৌল ত্যাগ করে তখন সেটা হয় প্লাস। এটা হচ্ছে বোঝার জন্য আমরা বলতে পারি যে হচ্ছে যে যত ধনী বা হচ্ছে যার যত বেশি ইলেকট্রন সে ত্যাগ করে দেয়, মানুষকে দিয়ে দেয়, উদয় হয়, দান করে, সে এই দানের প্লাসের ব্যাপারটা থেকে এটা প্লাস আমাদের মনে রাখতে হবে। এটা কখনোই গুলিয়ে ফেলা যাবে না যে ইলেকট্রন দিয়ে দিচ্ছি মানে আমি মাইনাস। তো দেখি, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে এখানে ক্যালসিয়াম প্লাস প্লাস হচ্ছে কার্বনেট হচ্ছে মাইনাস। আর এই সেলের ক্ষেত্রে একই ঘটনা। তো হাইড্রোজেন হচ্ছে প্লাস, একটি ইলেকট্রন হাইড্রোজেন দিয়ে দেয় এবং ক্লোরিন হচ্ছে একটি ইলেকট্রন গ্রহণ করে। তো এখন কেউ যদি আমাকে প্রশ্ন করে যে ভাই হচ্ছে
হাইড্রোজেন কেন ইলেকট্রন দিয়ে যায়, হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন এবং হচ্ছে একটি অংশ ফাঁকা, তো হাইড্রোজেনও তো ইলেকট্রন গ্রহণ করতে পারে। হ্যাঁ, হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করতে পারে, কিন্তু এইখানে এই যৌগে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রনের ঘাটতি আছে। তো হাইড্রোজেন এই ইলেকট্রনটা ক্লোরিনের মাধ্যমে দিয়ে, তো ক্লোরিনের মাধ্যমে যৌগ গঠন করে। তো এই হচ্ছে আমাদের পরমাণু সম্পর্কে ধারণা। তো এখন দেখি এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস, সর্বদা যুক্ত হবে হচ্ছে প্লাস এবং মাইনাস। তো এখানে যুক্ত হবে হচ্ছে ক্যালসিয়াম, তো এখানে যুক্ত হবে হচ্ছে ক্যালসিয়াম, তার সাথে যুক্ত হবে ক্লোরিন, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস। এখান থেকে একটা জিনিস মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে কার্বনেট। কার্বনেট বিয়োগ দিতে হয় যে এখান থেকে সর্বদা কিন্তু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তো এখানে আমাদের কার্বনেট থেকে আসবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বনেট থেকে আসবে কার্বন ডাই অক্সাইড, এবং এখানকার ক্লোরিন এই ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, এবং এখানে কিন্তু হাইড্রোজেন অবশিষ্ট আছে, এবং হচ্ছে CO3 থেকে কিন্তু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এখানে একটি অক্সিজেন আছে। তো এই হাইড্রোজেন এবং এখানকার অক্সিজেন মিলে যুক্ত হয়ে উৎপন্ন হচ্ছে পানি, H2O। এটা হচ্ছে মূলত বিক্রিয়া দেখালাম। বিক্রিয়াটি কেন দেখালাম, বিক্রিয়ার সাথে তো আমাদের এখন কোনো সম্পর্ক নাই। বিক্রিয়া দেখালাম এই কারণে যে হচ্ছে আমরা বুঝতে পারবো যে আমাদের এই ভাঙা যৌগগুলা ভাঙা কেন প্লাস কেন মাইনাস, এইগুলা মূলত আমাদের পর্যায় সারণীর পড়াশোনা। তো এইগুলা পর্যায় সারণী যদি আমরা ভালোভাবে এগুলো না বুঝি, পরবর্তীতে আমরা বিক্রিয়া করতে পারবো না। তো আমরা হচ্ছে এখন দেখি পর্যায় সারণীর পটভূমি। এখানে লিখি যে হচ্ছে পর্যায় সারণীর পটভূমি, পর্যায় সারণীর পটভূমি। তো পর্যায় সারণীর পটভূমিতে চারটি কথা আছে। এক নম্বর কথা হচ্ছে ল্যাভোইসিয়ে। ল্যাভোইসিয়ে সালটি হচ্ছে যে 1789 সাল। দ্বিতীয় কথা হচ্ছে ডোবেরাইনার সালটা হচ্ছে যে 1829 সাল। তারপরে কথা হচ্ছে যে নিউল্যান্ড এটা হচ্ছে 1863 সাল, 1863 নাকি 64। আর তারপরে হচ্ছে যে মেন্ডেলিফ হচ্ছে 1869 সাল। এই কয়টা চারটা জিনিস আমাদেরকে পর্যায় সারণীর পটভূমিতে আমাদেরকে পড়তে হবে। পর্যায় সারণী হচ্ছে পটভূমি। তো পর্যায় সারণীর পটভূমি, তো এখানে একটু কারেকশন, সেটা হচ্ছে যে এখানে 1863 না, এটা হচ্ছে 1864। তো নিউল্যান্ড তার মতবাদটি দিয়েছেন হচ্ছে 1864 সালে। তো আমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে যে হচ্ছে এই ল্যাভোইসিয়ে সম্পর্কে, ল্যাভোইসিয়ে কি বলছে, তারপরে হচ্ছে ডোবেরাইনের কথাটা কি, তারপরে হচ্ছে নিউল্যান্ড কি বলছে, তারপরে হচ্ছে মেন্ডেলিফ কি বলছে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, এটা পরীক্ষায় আসবে। তো দেখি যে ল্যাভোইসিয়েটা করছে কি। বিজ্ঞানী ল্যাভোইসিয়ে সর্বপ্রথম পর্যায় সারণী গঠনের উদ্যোগ নিয়েছিল। ল্যাভোইসিয়ে মাত্র 33টি মৌল নিয়ে পর্যায় সারণী মানে হচ্ছে মৌলসমূহকে সাজানো শুরু করেছিল। তো মেন্ডেলিফ সাজানো শুরু করেছিল হচ্ছে যে ধাতু এবং অধাতুর ভিত্তিতে মাত্র 33টি মৌল নিয়ে মেন্ডেলিফ সর্বপ্রথম পর্যায় সারণীর কাজ শুরু করেছিলেন। তো এটা হচ্ছে মূলত আমাদের মেন্ডেলিফের কথা। মেন্ডেলিফ থেকে কথা হচ্ছে যে ধাতু অধাতুতে ভাগ করেন এবং হচ্ছে মাত্র 33টি মৌল নিয়ে 33টি মৌল নিয়ে কাজ শুরু করেন। 33টি মৌল নিয়ে কাজ করেন। এটা হচ্ছে মূলত আমাদের ল্যাভোইসিয়ের কাজ। ল্যাভোইসিয়ে কি করছেন যে হচ্ছে 33টি মৌল নিয়ে ধাতু এবং অধাতুতে ভাগ করার মাধ্যমে পর্যায় সারণী তৈরি করা শুরু করছেন। তো দ্বিতীয় কথা হচ্ছে যে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। তো ডোবেরাইনার কথা হচ্ছে যে এক নম্বর কথা হলো ত্রয়ী সূত্র। ত্রয়ী সূত্রটা কি? ডোবেরাইনার প্রশ্ন সবচাইতে বেশি আসে, সৃজনশীলের খ নাম্বারে আসে যে ডোবেরাইনার ত্রয়ী সূত্রটি ব্যাখ্যা করো। ডোবেরাইনার ত্রয়ী সূত্রটি হচ্ছে যে ডোবেরাইনার বিজ্ঞানী উনি লক্ষ্য করেন যে পর্যায় সারণীর একই পর্যায় মানে হচ্ছে
ক্রমানুযায়ী যদি আমরা তিনটি মৌলের পারমাণবিক ভরের দিকে তাকাই, তাহলে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক হবে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান কিংবা খুব কাছাকাছি। এটা হচ্ছে আমাদের দ্রব্যায়নের ত্রয়ী সূত্র। তো দ্রব্যায়নের সর্বপ্রথম যে ত্রয়ী সূত্র করছেন সেটা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন এবং হচ্ছে আয়োডিন। তো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের যদি আমি একটু দেখি যে ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, তারপর ব্রোমিনের যত সম্ভব হচ্ছে 80 এবং হচ্ছে আয়োডিনের হচ্ছে 127। এটা হচ্ছে পারমাণবিক ভর। তো আমরা যদি দেখি এটা হচ্ছে ডোবেরাইনের ত্রয়ী সূত্র অনুযায়ী 127 প্লাস হচ্ছে 35.5 সমান আসতেছে হচ্ছে কত আসে 37, 47, 57, 62, 162.5। তো এখন এটাকে যদি আমরা হচ্ছে দুই ভাগে ভাগ দেই, এটা যদি আমরা দুই ভাগ করি তাহলে এটা আসতেছে হচ্ছে 60, 80, 8 দুগুণ 16, 81 পয়েন্ট সামথিং। তো এটা কিন্তু মূলত 80 কাছাকাছি। তো এটা হচ্ছে মূলত আমাদের ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। ইনি বলছেন যে পর্যায় সারণী একই ক্রমের তিনটি মৌলের যদি পারমাণবিক ভরের প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক হবে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান কিংবা খুব কাছাকাছি। তো আমরা যদি এরপরে যদি আমরা আরো একটা উদাহরণ দেখি, এরপরে উদাহরণ আমরা কি দেখবো, এরপরে উদাহরণ দেখি যদি আমরা দেখি তাহলে যদি আমরা দেখি যে ব্রোমিন দেখবো, তারপরে হচ্ছে কার্বন দেখবো, তারপরে হচ্ছে নাইট্রোজেন দেখবো। এটা হচ্ছে এইভাবে হবে বোরন, কার্বন আর হচ্ছে নাইট্রোজেন। বোরন, কার্বন, নাইট্রোজেন। আমরা দেখবো হচ্ছে বোরন, কার্বন, নাইট্রোজেন। তো বোরনের হচ্ছে এটা লিখতেছে না কেন আবার, তো আমরা দেখি হচ্ছে ত্রয়ী সূত্রের ইয়াটা। তো ত্রয়ী সূত্র এটা দেখে আমরা মোটামুটি শেষ করবো। সেটা হচ্ছে বোরন, কার্বন এবং হচ্ছে নাইট্রোজেন। তো বোরনের হচ্ছে 5, 11, কার্বনের হচ্ছে 6, 12, নাইট্রোজেনের হচ্ছে 7, 14। তো নিচের গুলা হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং উপরের গুলা হচ্ছে পারমাণবিক ভর। তো বোরনের পারমাণবিক ভর হচ্ছে 11, নাইট্রোজেনের হচ্ছে 14। তো দেখি এখন হচ্ছে 11 প্লাস 14 সমান হচ্ছে কত, 14 আর 24, 25 ভাগ হচ্ছে 2, তাহলে আসতেছে কত আমাদের 12.5, যেটা হচ্ছে 12 খুব কাছাকাছি। এটা হচ্ছে আমাদের ডোবেরাইনের ত্রয়ী সূত্র। যদি আরেকটা দেখি যে হচ্ছে বলুন দেখে এবার কার্বন দেখবো আর নাইট্রোজেন দেখবো, অক্সিজেন দেখবো। তো কার্বনের কত 6, 12, 7, 14 হচ্ছে 8, 16। তো এখন আমরা দেখি যে হচ্ছে ডোবেরাইনের ত্রয়ী সূত্রটা মানে কিনা। তো হচ্ছে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 সমান কত 12, 6, 7, 8, 28, 28। তো এটা যদি আমরা 2 তে ভাগ দিই তাহলে আসতেছে হচ্ছে 14। এটা কিন্তু একদম 14 মিলে যাচ্ছে। তো এটাই হচ্ছে মূলত আমাদের ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। তো ডোবেরাইনারের ত্রয়ী সূত্র যদি ক্লিয়ার হয়, তো এখন আমরা দেখি যে নিউল্যান্ড কি বলছেন। তো ডোবেরাইনারের ত্রয়ী সূত্র দেখলেন, এখন দেখবো হচ্ছে নিউল্যান্ড কথা কি বলছে। নিউল্যান্ড বলছেন যে 1864 সালে যে পারমাণবিক ভরে ক্রমানুযায়ী যদি সাজানো হয় তাহলে মৌলগুলো অষ্টক তত্ত্বের সাথে মিলে যায়। মূলত হচ্ছে ডোবেরাইনার একটা কথা বলি, সেটা হচ্ছে অষ্টক তত্ত্ব ইনি সামনে আছেন। অষ্টক তত্ত্ব সামনে আছে, যেটা হচ্ছে কথা। তো অষ্টক তত্ত্বটা কি? অষ্টক তত্ত্ব হচ্ছে যে পরমাণু সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন পূর্ণ থাকার যে ব্যাপারটা, সেটা হচ্ছে অষ্টক বা সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে, যে হচ্ছে কি বলে এটাকে। যদি আমরা একটা উদাহরণ মাধ্যমে দেখি, আমরা যদি দেখি হচ্ছে নিয়ন দেখি, নিয়নের হচ্ছে কত 10 না, নিয়নের হচ্ছে 10, 20। তো নিয়নের যদি ইলেকট্রন বিন্যাস দেখি 1s2, 2s2,
1s2 1s 2p, তাহলে প্রথমে 2 4 আর 6। এই সর্বশেষ শক্তি স্তর 2 হচ্ছে সর্বশেষ শক্তি স্তর, এবং সর্বশেষ শক্তি স্তর 2 নাম্বার অরবিট। 2 নাম্বার অরবিটের মধ্যে কিন্তু ইলেকট্রন হচ্ছে পূর্ণ, ইলেকট্রন দানায় পূর্ণ। s অরবিটালে 2টি ইলেকট্রন ধরা সম্ভব এবং p অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন ধরা সম্ভব। তো অরবিটাল যেহেতু পূর্ণ, তো এই ব্যাপারটি হচ্ছে যে অস্টক পূর্ণ থাকা ব্যাপারটি, মানে সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন কোনো ফাঁকা থাকবে না, এটা হচ্ছে অস্টক। তো এই তত্ত্বটি মূলত আনছেন যে পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে কি মানে হচ্ছে অস্টক একটা ইয়া হবে। তো এটা হচ্ছে মূলত অস্টক তত্ত্বের জন্য নিউল্যান্ড বিখ্যাত। আর মেন্ডেলিভ হচ্ছে যে উনি আধুনিক পর্যায় সারণীর জনক, আধুনিক পর্যায় সারণীর জনক। উনি পর্যায় সারণীকে যে আমরা এখন যেটা করতেছি ইনি এইভাবে সাজান। তো এটা হচ্ছে মূলত আমাদের নিউল্যান্ডের কথা। নিউল্যান্ড কেন, এটা হচ্ছে মেন্ডেলিভের কথা। তো এখানে একটা হচ্ছে কথা আছে, সেটা হচ্ছে মেন্ডেলিফের হচ্ছে পর্যায় সূত্র। পর্যায় সূত্র যে মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ক্রমানুযায়ী সাজায় তাহলে মৌলসমূহ কি হবে। মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তো হচ্ছে মেন্ডেলিভ বলছেন যে মৌলসমূহের এটা কি বলছে, যে বলছে যে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী, মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে ক্রমান্বয়ে আবর্তিত হয়। এটা হচ্ছে আমাদের মেন্ডেলিফের কথা। আর মেন্ডেলিফ হচ্ছে আধুনিক পর্যায় সারণীর জনক। তো মেন্ডেলিফের পর থেকে আমাদের মূলত পড়াশোনা শুরু, কারণ আমাদের বর্তমান যে পর্যায় সারণী সেটার কিন্তু মানে হচ্ছে মেন যে কাজ করছে উনি হচ্ছে মেন্ডেলিফ। তো ইনি হচ্ছে কাজ করছেন। তো আমরা হচ্ছে এরপরে আমরা সরাসরি পর্যায় সারণীতে ঢুকে যাবো। তো আমরা প্রথমে দেখলাম পর্যায় সারণীর আমরা প্রয়োজনীয়তা এবং পর্যায় সারণীর পটভূমি, এরপরে আমরা সরাসরি পর্যায় সারণীতে চলে যাব। তো আজকের মতো এ পর্যন্তই। তো পরবর্তী ক্লাস দেখার জন্য এখানে শেষ করছি, ধন্যবাদ।